সুপ্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। এদিকে বিএনপিকে হটিয়ে দিল্লি থেকে শেখ হাসিনার নীল নকশা ফাঁস, আওয়ামী লীগকে আর কোনোভাবেই আর ঠেকানো সম্ভব না। অন্যদিকে ভারতের গ্রিন সিগন্যালে মাঠে নেমে পড়ছে লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগের ফিরে আসা কেউ ঠেকাতে পারবে না। আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা ঠেকানো আদতেও কারো পক্ষে সম্ভব কিনা, যারা ফিরতে দেবে না তারাই বিপদে পড়বে। খেলা যে এখন কোন লেভেলে চলছে তারেক জিয়া এখনো বুঝে উঠতে পারছে না। গতকালকে ভারতের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য কি জরুরি বৈঠক বসেছে। শেখ হাসিনা কখন কিভাবে বাংলাদেশে ফিরে আসবে সেই প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে। সেটাই হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের সাধারণ জনগণই ফিরাবে। এটাই হচ্ছে আওয়ামী লীগ। বাংলাদেশ সাধারণ জনগণ কি বলছে দেখেন নাই? শেখ হাসিনার আমলে এগুলো ছিল বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলেছে। এই সরকার যেহেতু গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার নয়, একটি বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে তারা ক্ষমতা দখল করেছে, আইএমএফের পক্ষে তাদের পুরোপুরি স্বীকৃতি দেওয়া সম্ভব হচ্ছে না। আওয়ামী লীগ সরকারের সময় স্বাক্ষরিত ঋণ চুক্তির শর্তগুলো বাস্তবায়নে এই সরকার ব্যর্থ হচ্ছে, কারণ তারা একটি অস্থিতিশীল এবং অবৈধ ক্ষমতা কাঠামোর উপর দাঁড়িয়ে আছে। জানিয়ে দেব, আওয়ামী লীগ হচ্ছে এদেশের ২০ কোটি মানুষের দল। ইতিহাস, সংগ্রাম, স্বাধীনতা ও উন্নয়নের পথ চলায় এই দলের সঙ্গে জড়িয়ে আছে দেশের কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা। গ্রাম থেকে শহর, শ্রমজীবী থেকে শিক্ষিত তরুণ, সব শ্রেণীর মানুষের আবেগ ও আস্থার জায়গা হয়ে আছে আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নেত্রীকে আগামী 1 মাসের মধ্যে ফিরাবেন নাকি 2 মাসের মধ্যে ফিরাবেন, এই চিন্তা আমাকে, আপনাকে, আমাদেরকে, দেশের জনগণকে নিতে হবে। রাস্তায় নামতে হবে, দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এরপরে কি করবে বুঝতে পারছেন? আগামী 1 সপ্তাহ 10 দিনের ভিতরে মনে এরকম কোনো একটা বিস্ফোরণ করবে। নেত্রী কি সরাসরি কোনো ভাষণ দিতে পারে নাকি নেত্রী যে কোনো দিন হয়তো 24 বা 48 ঘন্টার অর্ডারে সরার দিন এসে নেমে জনসভা করে ফেলতে পারে। শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে ফিরছে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য জাতিসংঘ বলেন, ভারত বলেন এবং আওয়ামী লীগ শীর্ষ নেতারা বলেন, সকলে অ্যাক্টিভলি কাজ করছে। খুব শীঘ্রই আওয়ামী লীগ পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামছে এবং আওয়ামী লীগকে ভারত কূটনীতিকভাবে 100% সমর্থন করবে। আর ভারত সে নির্ভরতার অস্ত্রটিকে এবার জোরালোভাবে সত্যিকার অর্থে ব্যবহার করবে। তারেক সরকারের জন্য এটি হতে পারে সবচেয়ে বড় দুঃস্বপ্ন। তবে বিএনপির পক্ষে এই ব্যাকফায়ার ঠেকানো অসম্ভব হবে, এটা লিখে নিন। বিএনপি সরকার গঠন না করতে করতে তার পতনের ঘন্টা কিন্তু ভাই বেজে গেছে। 6 মাসের ভিতরে চোর তারেক রহমানকে এবং বিএনপিকে দেশ থেকে বিতাড়িত করবে। তারেক রহমানকে তার নিজস্ব জায়গায় লন্ডনে পাঠিয়ে দিবে। আওয়ামী লীগ সরকার আমাদের ভালো ছিল। আওয়ামী লীগ সরকার ছিল দিন 1200 টাকা ইনকাম করতাম, এখন সারাদিনে আয় রোজগার করি 3 থেকে 400 টাকা, চাল কিনি 70 থেকে 80 টাকা কেজি। জানিয়ে দেব, সকালে উত্তাল রাজধানী। বাংলাদেশ আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ সকল রাজবন্দীদের মুক্তি এবং জুলাই আগস্টে পুলিশ হত্যার বিচারের দাবিতে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের বিক্ষোভ কর্মসূচি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জানিয়ে দেব, আওয়ামী লীগের জনস্রোত শুরু হলে তা বাধা দিয়ে কেউ ঠেকাতে পারবে না। একটি সংকেতের আশায় শেখ হাসিনার নির্দেশে যদি কোনো সংকেত আসে, নেতাকর্মীরা মাঠে নামার জন্য প্রস্তুত। আওয়ামী লীগের হাতে তো এই দেশের জন্ম হয়েছে, তারা এই দেশের বড় একটি রাজনৈতিক দল। সেই দলকে আসলে নিষিদ্ধ করা কোনোদিনও সম্ভব না। সবচেয়ে বড় বিষয়টা কি, গত 2 বছরেও এত নির্যাতনের পরেও তাদের একটা মানুষ দল ছেড়ে অন্য দলে জয়েন করে নাই। আজ পর্যন্ত দেখা যায় নাই যে সংবাদ সম্মেলন করে বা ফুলের মালা গলায় নিয়ে অন্য দলে যোগ দিয়েছে। এরকম কোনো রেকর্ড গত 2 বছরে নাই। এর অর্থ কি, তাদের অবস্থান, তাদের শক্তি টক্তি সবই অটুট আছে। রাজনীতিতে একটা বড় কথা আছে, রাজনীতিতে শেষ কথা বলে নাই। আর হলো ইংরেজিতে খুব বড় একটা প্রবাদ আছে, টাইম অ্যান্ড টাইড ওয়াইট ফর নন, অর্থাৎ সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তা সেই রাজনৈতিক স্রোত যখন একটা বড় রাজনৈতিক দলের শুরু হয়, সেই স্রোতকে আসলে থামানো যায় না, বাদ দিয়ে থামানো যায় না, বাদ ভেঙে সেই স্রোত চলতেই থাকে। দেশে আওয়ামী লীগেরও যখন আবার রাজনৈতিক স্রোত শুরু হবে, এই স্রোত কেউ বাদ দিয়ে আসলে ঠেকাতে পারবে না। এই স্রোত চলতেই থাকবে, এগিয়েই যাবে। জানিয়ে দেব, সকালেই নয়াদিল্লি থেকে জাতির উদ্দেশ্যে যা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বললেন, জুলাই আগস্টে আমি নাকি 1400 মানুষকে হত্যা করেছি। অবৈধ ইউনূস ও অবৈধ তারেক সরকার তা কখনো প্রমাণ সহ দিতে পারবে না। আমি নাকি 1400 মানুষকে হত্যা করেছি। আজ পর্যন্ত 1400 মানুষের নাম ঠিকানা দিতে পেরেছে? আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি কোনো মানুষ হত্যা করি নাই, আর হত্যা করার নির্দেশ আমি দেইনি। আওয়ামী লীগ নিষিদ্ধ। আওয়ামী লীগ যারা করবে তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা। কি করে নিশ্চিহ্ন করবে আমাকে বলেন তো? শেখ হাসিনার মতো বুদ্ধিমতী নেত্রী বিরল। তার দূরদর্শিতা ও চুক্তিতেই নির্ভর করতে হবে বাংলাদেশকে। গৌতম লাহিড়ী, ঢাকা নয়াদিল্লি।
বাংলাদেশের রাজনীতিতে এবং ভারত বাংলাদেশ সম্পর্কে শেখ হাসিনা এখনও এক অপরিহার্য ও দূরদর্শী নেতা। রাষ্ট্র পরিচালনায় তার বুদ্ধিমত্তা, অবকাঠামোগত উন্নয়ন এবং কূটনৈতিক প্রজ্ঞার সুফল বাংলাদেশ এখনও ভোগ করছে এবং ভবিষ্যতেও বর্তমান সরকারকে তার রেখে যাওয়া কাঠামোর ওপরেই নির্ভর করতে হবে। সম্প্রতি প্রখ্যাত সাংবাদিক ফজলুল বারীর উপস্থাপনায় একটি বিশেষ ভার্চুয়াল সাক্ষাৎকারে যুক্ত হয়ে ভারতের জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সাবেক সভাপতি গৌতম লাহিড়ী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে এসব কথা বলেন। আওয়ামী লীগে শেখ হাসিনাই শেষ কথা। আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং দলটির নেতৃত্ব নিয়ে নানা মহলের জল্পনা কল্পনা নাকচ করে দিয়ে গৌতম লাহিড়ী স্পষ্ট জানান, আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ শেখ হাসিনার দল। তিনি তার দলকে কিভাবে পরিচালনা করবেন সেই সিদ্ধান্ত তিনিই নেবেন। অন্য কেউ, বিএনপি বা তৃতীয় কোনো পক্ষ বলে দেবে আর সে অনুযায়ী হবে, এটা হওয়া সম্ভব নয়। তিনি জোর দিয়ে বলেন, শেখ হাসিনা তার দলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার রাখেন। অসাধারণ রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা। শেখ হাসিনার কূটনৈতিক সাফল্য ও অসামান্য দূরদর্শিতার উদাহরণ দিতে গিয়ে এই প্রবীণ সাংবাদিক গঙ্গা চুক্তির প্রসঙ্গ টানেন। তিনি শেখ হাসিনাকে একটি বিরল প্রজ্ঞাবান নেতা আখ্যা দিয়ে বলেন, তার মতো বুদ্ধিমতী নেত্রী খুবই কম আছেন যারা ভবিষ্যৎ বোঝেন। তিনি গঙ্গা চুক্তিতে এমন বিধান রেখে গিয়েছিলেন যে যদি কোনো কারণে মতভেদ হয় বা চুক্তি নবায়ন নাও হয় তাহলেও পুরনো চুক্তিটি বলবৎ থাকবে। এর ফলে বাংলাদেশ পানি পাওয়া থেকে বঞ্চিত হবে না। লাহিড়ী মন্তব্য করেন, বর্তমান সরকারকেও শেখ হাসিনার করে যাওয়া এই চুক্তির উপরই নির্ভর করে চলতে হবে। শেখ হাসিনার তৈরি করা পাইপলাইনেই ভরসা। বাংলাদেশের বর্তমান জ্বালানি ও অর্থনৈতিক চাহিদার কথা উল্লেখ করে গৌতম লাহিড়ী জানান, বর্তমান সরকারকেও শেখ হাসিনার গড়ে দেওয়া কাঠামোর ওপরই ভরসা করতে হচ্ছে। তিনি স্মরণ করিয়ে দেন, বাংলাদেশের এখন ডিজেল প্রয়োজন। এই ডিজেল কে দেবে, পাকিস্তান নাকি চীন? পাইপলাইন তো শেখ হাসিনাই তৈরি করে গেছেন, সেই পাইপলাইন দিয়েই তো জ্বালানি যাবে। অর্থাৎ শেখ হাসিনার দূরদর্শী উন্নয়ন প্রকল্পগুলোই এখন দেশের সংকট মোকাবিলার প্রধান ভরসা। চাপের মুখে শেখ হাসিনাকে ফেরাবে না ভারত। শেখ হাসিনাকে বাংলাদেশের বর্তমান সরকারের হাতে তুলে দেওয়ার বিষয়ে সব জল্পনা ও গুজব উড়িয়ে দিয়েছেন গৌতম লাহিড়ী। তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানান, শেখ হাসিনাকে ভারতের ফেরত দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। চট করে কাল পরশুর মধ্যে তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, বিষয়টা এমনও নয়। ভারতের কাছে শেখ হাসিনা অত্যন্ত সম্মানজনক ও গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন এবং কোনো চাপের মুখে ভারত তাকে ফেরত দেবে না বলে তিনি স্পষ্ট করেন। সব মিলিয়ে প্রবীণ সাংবাদিক গৌতম লাহিড়ীর বিশ্লেষণে এটিই স্পষ্টভাবে ফুটে উঠেছে যে শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞা, অবকাঠামোগত উন্নয়ন ও কূটনৈতিক দূরদর্শিতার বিকল্প নেই। বাংলাদেশের রাজনীতি ও ভারত বাংলাদেশ সম্পর্কে শেখ হাসিনার প্রভাব ও অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের রাজনীতিতে রিফাইন্ড আওয়ামী লীগ বা সংস্কারকৃত আওয়ামী লীগ গঠনের আলোচনা ফের জোরালো হয়েছে। জানা গেছে, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নেতৃত্ব থেকে বাদ দিয়ে একটি পুতুল বিরোধী দল হিসেবে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। তবে দলের ভেতর থেকে মাইনাস হাসিনা ফর্মুলায় কেউ সাড়া না দেওয়ায় আমেরিকার এই উদ্যোগ আপাতত থমকে আছে। কি এই রিফাইন্ড আওয়ামী লীগ? রিফাইন্ড আওয়ামী লীগ ধারণাটি প্রথম সামনে আনেন এনসিপি হাসনাত আবদুল্লাহ। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে এক বৈঠকের পর তিনি একথা জানিয়েছিলেন। গত বছর সেনাপ্রধান তার আমেরিকা সফরের পর দেশে ফিরে সেনা সদরে এক বৈঠকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের স্বার্থে স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের নিয়ে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর কথা বলেন। সূত্র বলছে, এটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রেরই একটি চিন্তাভাবনা ও প্রজেক্ট। আমেরিকার মূল শর্ত হল শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠরা দলের সভাপতি বা কোনো শীর্ষ পদে থাকতে পারবেন না। নতুন নেতৃত্ব কারা দেবেন তার একটি সম্ভাব্য তালিকাও ওয়াশিংটন থেকে দেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে। আমেরিকা চায় এমন এক নেতৃত্ব আসুক যারা ভবিষ্যৎ সরকার বা মার্কিন নীতির সঙ্গে কোনো চরম বিরোধিতায় জড়াবে না। নেতৃত্ব নিয়ে জল্পনা ও বাস্তবতা। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা সাবের হোসেন চৌধুরী এবং শিরিন শারমিন চৌধুরীর নাম আলোচনায় আসে। একাধিক মামলায় গ্রেফতার হওয়ার পরও অত্যন্ত দ্রুততার সঙ্গে তাদের জামিন ও কারামুক্তির ঘটনা এই গুঞ্জনকে আরও উস্কে দেয়। তবে দলের ভেতরের খবর হল, আমেরিকার পছন্দের তালিকায় থাকা এই নেতারাও বুঝতে পারছেন যে শেখ হাসিনা ও শেখ পরিবারকে ছাড়া আওয়ামী লীগ পরিচালনা করা প্রায় অসম্ভব। তাই তারাও যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবে চূড়ান্ত সাই দিতে পারছেন না। দলে বিভিন্ন উপদল বা বিভাজন থাকলেও শেখ হাসিনার নেতৃত্বের প্রশ্নে সবাই এখনও ঐক্যবদ্ধ। সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য। এর আগে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বিদেশি গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার মায়ের বয়স হয়েছে এবং তিনি আর রাজনীতি করবেন না বা দেশে ফিরলেও শীর্ষ পদে থাকবেন না।
শেখ পরিবারের কেউ দলের নেতৃত্বে আসতে চান না বলেও তিনি উল্লেখ করেছিলেন। মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরই জয় এমন বার্তা দিয়েছিলেন বলে মনে করা হয়। তবে মাঠ পর্যায়ের বাস্তবতায় এর কোনো প্রতিফলন এখনও দেখা যায়নি। সরকার ও বিএনপির অবস্থান। অন্যদিকে আওয়ামী লীগের প্রতি কঠোর অবস্থান নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপি। সম্প্রতি রাজনৈতিক দলের কার্যক্রম সীমিত বা কঠোর সাজার বিধান রেখে যে অধ্যাদেশটি পাশ হয়েছে সেটি তাড়াহুড়ো করে পাশের পেছনে ভূ রাজনৈতিক কারণ রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অধ্যাদেশ পাশের দিনই সন্ধ্যায় বাংলাদেশের বর্তমান সরকারের প্রতিনিধি খলিলুর রহমান নয়াদিল্লি সফরে যান। রাজনৈতিক মহলের মতে ভারত সরকারকে এই বার্তা দেওয়াই উদ্দেশ্য ছিল যে আওয়ামী লীগের প্রতি সরকার কোনো নমনীয়তা দেখাবে না, তবে একই সঙ্গে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেও তারা আগ্রহী। থমকে আছে মার্কিন প্রজেক্ট। সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতিতে এক জটিল সমীকরণ তৈরি হয়েছে। আমেরিকা চায় তাদের শর্ত মেনে রিফাইন্ড আওয়ামী লীগ মাঠে ফেরুক, কিন্তু শেখ হাসিনাকে বাদ দিয়ে কেউ দলের হাল ধরতে রাজি না হওয়ায় মার্কিন প্রজেক্ট আপাতত সাফল্যের মুখ দেখছে না। আওয়ামী লীগ যদি আমেরিকার শর্ত মেনে নিত তাহলে হয়তো এতদিনে তারা রাজনীতির মাঠে বৈধতা নিয়ে ফিরতে পারত, কিন্তু শেখ হাসিনার প্রশ্নে আপোষ না করায় পুরো প্রক্রিয়াটি এখন একটি অচলাবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। জানিয়ে দেব আমেরিকার মৃত্যু পরোয়ানা নিয়ে 10 বছর বুক ফুলিয়ে দেশ চালিয়েছেন শেখ হাসিনা। সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি সাম্প্রতি দেশের রাজনৈতিক পরিস্থিতি, বিদেশি প্রভাব এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা নিয়েও বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন। এ সময় শেখ হাসিনা প্রকাশ্যে সমালোচক হলেও বর্তমান বাস্তবতা, তার সাহসিকতা ও দূরদর্শিতার ভূয়সী প্রশংসা করছেন তিনি। দেশের বর্তমান প্রেক্ষাপট, ডক্টর ইউনূস সরকারের ওপর বিদেশি চাপ এবং সেন্ট মার্টিন ইস্যু নিয়ে একসময় শেখ হাসিনা তীব্র সমালোচনা করতেন, বিশেষ করে ডক্টর ইউনূস এবং দেশের শীর্ষ কয়েকটি গণমাধ্যমের প্রতি তার আচরণের কারণে। কিন্তু এখন মূল্যায়ন ভিন্নতা দেখা যাচ্ছে। শেখ হাসিনা একসময় ডক্টর ইউনূসের প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করতেন, তাদেরকে তিনি শত্রু ভাবতেন। এটা আমার আসলে পছন্দ হতো না, আমি ওনার সমালোচনা করছি, প্রকাশ্যেও নানা রকম কথাবার্তা বলছি। গোলাম মাওলা রনি বলেছেন, আমার কাছে শেখ হাসিনার যে ব্যক্তিত্ব এটাকে বিস্ময়কর বলে মনে হয়। তিনি কেন হিলারি ক্লিনটনের পাত্তা দিতেন না, কেন বারাক ওবামাকে বা পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে পাত্তা দিতেন না, আস্থা পরিষ্কার। আমেরিকার যখন র্যাব এবং পুলিশের আইজিকে নিষেধাজ্ঞা দিল তখন তার ড্যাম কেয়ার স্বভাব নিয়ে বললেন ওরা কি করবে, ডাজ নট ম্যাটার। তিনি পরিষ্কার বলেছিলেন আমেরিকার কোনো কিছু আমাদের দরকার নাই, প্রতিটি মুহূর্ত তার ভয় ছিল তাকে মেরে ফেলা হবে। সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে শেখ হাসিনা প্রায় দাবি করতেন আমেরিকা এবং দ্বীপ চায়। বিষয়টি নিয়ে গোলাম মাওলা রনি বলেন এর মূল কারণ তার ডিপ্লোমেসি বা কূটনৈতিক। তিনি যে সাহস নিয়ে দাঁড়িয়েছেন, তা দেশে বিদেশে সাধারণ সব কূটনৈতিক বন্ধু তৈরি করে ফেলেছিল। কাতারে আমিরের সঙ্গে তার পারিবারিক সম্পর্ক ছিল, চীন ও ভারতের সাথে সম্পর্ক ভালো ছিল, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সম্পর্ক ভালো ছিল, এমনকি জো বাইডেন ও ভ্লাদিমির পুতিনের সঙ্গেও তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপর সেই বিদেশি প্রভাব বা ডিপ স্টেট ভূমিকা কতটা বলে মনে করেন? এই সরকারের যে কষ্ট, অভাব, অভিযোগ আর অনেকটাই কৃত্রিম। আমেরিকা ডিপ স্টেট এর এজেন্টরা কখনো তৎপর বা সরকারকে ভয় দেখিয়ে ইউনূস সরকারের জামানায় যে সকল চুক্তি হয়েছে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছে। বিশ্বব্যাংক, IMF দিয়ে ডিপ স্টেটের শক্তিশালী মাধ্যমগুলো আজ সরকারের কিচেন ক্যাবিনেট পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয়েছে। এই সময়টিতে বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত ও একটি বিষয়, যদি তিনি শেখ হাসিনার মতো দৃঢ় হতে পারেন, সাহসী হতে পারেন, কিংবা শেখ হাসিনার চেয়েও আরো ভালো করেন, এই মার্কিন চুক্তিগুলো থেকে অবিলম্বে বেরিয়ে আসুন। এই চুক্তিতে প্রতিহত করুন, যা হবার তা হবে। মনে রাখবেন, ক্ষমতা থাকলে মানুষ চিরজীবী হয় না, সুখী হয় না, কিন্তু দেশের এমন একজন সাহস দেখাতে পারলে অনেক মানুষ মরে গিয়েও অমরত্ব লাভ করে। বিশ্বমঞ্চে এখন সবচেয়ে আলোচিত শব্দটির নাম রেলোস বা রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অব লজিস্টিক সাপোর্ট। নয়াদিল্লি ও মস্কোর মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি এখন আর কেবল কাগজের দলিল নয়, বাস্তবে রূপ নিতে শুরু করেছে। এই চুক্তির সবচেয়ে বড় চমক হলো ভারত তার ইতিহাসে প্রথমবারের মতো নিজেদের মাটিতে কোনো বিদেশি রাষ্ট্রের সেনা মোতায়েনের আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে। এই চুক্তির আওতায় 3000 রুশ সেনা, 5টি রণতরী এবং 10টি যুদ্ধবিমান ভারতের মাটিতে পা রাখার আইনি স্বীকৃতি পেয়েছে। তবে এটি কোনো একতরফা চুক্তি নয়। এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর বহুমুখী এবং দ্বিমুখী প্রভাব। 2025 সালের ফেব্রুয়ারিতে নরেন্দ্র মোদী ও ভ্লাদিমির পুতিনের বৈঠকের পর যে রূপরেখা তৈরি হয়েছিল তা এখন পুরোপুরি কার্যকর। এই সমঝোতার ফলে কেবল রাশিয়ার সামরিক শক্তি ভারতে আসবে এমন নয়, ভারত ও রাশিয়ার ভূখণ্ড এবং কৌশলগত সামরিক কাঠামো ব্যবহারের পূর্ণ অধিকার লাভ করেছে। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা একটু খেয়াল করুন। ভারত বরাবরই নিজেদের জোট নিরপেক্ষ এবং স্বাধীন পররাষ্ট্রনীতির অহংকার করে থাকে, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে সীমান্তে চীনের ক্রমবর্ধমান আগ্রাসন এবং আস্ফালনের মুখে ভারতের পরাশক্তি সুলভ ভাবমূর্তি অনেকটাই ফিকে হয়ে এসেছে। চীনের জুজুর ভয়ে ভীত ভারত বুঝতে পেরেছে একা চীনের মোকাবিলা করা তাদের পক্ষে সম্ভব নয়, তাই নিজেদের সুরক্ষা কবচ হিসেবে তারা রাশিয়ার শরণাপন্ন হয়েছে। এখানে ভারতের দ্বিমুখী নীতির বা হিপোক্রেসির একটি দারুণ উদাহরণ রয়েছে। ভারতের সাথে আমেরিকারও একটি লজিস্টিক চুক্তি রয়েছে যার নাম লোমোয়া, কিন্তু আমেরিকার সাথে সেই চুক্তিতে সরাসরি সেনা মোতায়েনের কোনো বিধান ভারত রাখেনি, অথচ রাশিয়ার বেলায় ঠিকই নিজেদের ঘরের দরজা খুলে দিল তারা।
কেন? কারণ ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসনের ট্রানজ্যাকশনাল বা লেনদেন ভিত্তিক পররাষ্ট্রনীতি এবং অতিরিক্ত শুল্ক আরোপের কারণে ভারতের অর্থনীতি চাপে পড়েছিল। অর্থাৎ আমেরিকা যখন স্বার্থের প্রশ্নে ভারতকে চাপ দিল, তখন ভারত অভিমানী শিশুর মতো রাশিয়ার কোলে গিয়ে বসলো। এটি ভারতের তথাকথিত স্ট্র্যাটেজিক অ্যাটোনমি বা কৌশলগত সাহিত্য শাসনের একটি দুর্বল রূপকেই বিশ্বের সামনে তুলে ধরে। ভারতের এই ডাবল গেম বা দ্বিমুখী নীতি আমেরিকার জন্য এক বিশাল চপেটাঘাত। একদিকে ভারত আমেরিকার নেতৃত্বাধীন কোয়াড জোটের গুরুত্বপূর্ণ সদস্য, যার মূল উদ্দেশ্য হল ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের আধিপত্য ঠেকানো। অন্যদিকে সেই ভারতই আবার আমেরিকার সবচেয়ে বড় শত্রু রাশিয়াকে খোদ ভারত মহাসাগরে ডেকে আনছে। এতে স্পষ্ট হয়ে যায় যে লাদাখের গালওয়ান উপত্যকা বা অরুণাচলে চীনের চোখ রাঙানির সামনে ভারত কতটা কোণঠাসা। নিজেদের সামরিক দুর্বলতা ঢাকতেই তারা এখন এক ঢিলে দুই পাখি মারতে চাইছে। একদিকে রাশিয়ার মাধ্যমে চীনকে শান্ত রাখা, অন্যদিকে আমেরিকাকে চাপে রেখে নিজেদের ফায়দা লোটা। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির এই ভয়ঙ্কর খেলায় ভারত যে নিজেদেরকেই এক অনিশ্চিত খাদের কিনারায় ঠেলে দিচ্ছে, তা হয়তো মোদী সরকার বুঝতে ভুল করছে। অন্যদিকে ভ্লাদিমির পুতিনের জন্য এটি এক বিশাল কূটনৈতিক বিজয়। পশ্চিমা নিষেধাজ্ঞায় যখন রাশিয়ার অর্থনীতি এবং সামরিক লজিস্টিক্স ত্রাতি অবস্থায়, ঠিক তখনই ভারত মহাসাগরের মতো গুরুত্বপূর্ণ জলসীমায় সরাসরি প্রবেশের টিকিট পেয়ে গেল রাশিয়া। ভারত সাগরে দাপিয়ে বেড়ানো রুশ নৌবাহিনী এখন থেকে ভারতের বন্দরগুলো থেকে অনায়াসে জ্বালানি সংগ্রহ করতে পারবে। জাহাজ মেরামত এবং প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ সরবরাহের সুবিধাও পাবে তারা। বিপরীতে ভারতও রাশিয়ার উত্তরের গুরুত্বপূর্ণ বন্দর যেমন মুরমানুস্কো এবং সেভেরোমোরস্ক ব্যবহারের সুবিধা পাবে। সুমেরু বা আর্কটিক অঞ্চলে ভারতের প্রবেশের বিষয়টিও নিছক কোনো সাধারণ ঘটনা নয়। চীন যখন তাদের পোলার সিল্ক রোড দিয়ে উত্তর মেরুর বরফ গলা নতুন বাণিজ্য পথ এবং বিপুল খনিজ সম্পদের উপর নিয়ন্ত্রণ নিতে চাইছে, ঠিক তখনই ভারত রাশিয়ার ঘাড়ে চেপে সেখানে নিজেদের ভাগ বসাতে চাইছে। এটি প্রমাণ করে ভারত নিজেদের সক্ষমতায় নয়, বরং অন্যের কাঁধে বন্দুক রেখেই বৈশ্বিক পরাশক্তির সাজার এক অলিক স্বপ্ন দেখছে। সিপ্রি এর সাম্প্রতিক রিপোর্ট বলছে 2024 সাল পর্যন্ত ভারতের মোট প্রতিরক্ষা ক্রয়ের 36% এসেছে রাশিয়া থেকে। এই বিপুল অঙ্কের অস্ত্রের বাজার ধরে রাখতে পুতিন সরকার ভারতকে বড় ধরনের টোপ দিয়েছে। রাশিয়ার সামরিক বিধিতে বিশেষ সংশোধন এনে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় তৈরি হওয়া অস্ত্র তৃতীয় কোনো দেশে রফতানি করার ক্ষেত্রেও ছাড়পত্র দিয়েছে মস্কো। অর্থাৎ রাশিয়ার প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়া অস্ত্র ভারত এখন বিদেশে বেচতে পারবে। আর এই চুক্তির লজিস্টিক সেবার খরচ মেটানোর জন্য ডলারের বদলে দুই দেশ সরাসরি পণ্য বিনিময়ের বা বার্টার সিস্টেমের পথ বেছে নিতে পারে। প্রাথমিকভাবে 5 বছরের জন্য এই চুক্তি কার্যকর হলেও ভবিষ্যতে এর মেয়াদ আরও বাড়ানো হবে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য সবচেয়ে উদ্বেগের বিষয়। ভারত ও রাশিয়ার এই সামরিক চুক্তির ফলে বাংলাদেশের উপর কি ধরনের প্রভাব পড়তে পারে? বাংলাদেশ কি কোনো গভীর নিরাপত্তা ঝুঁকিতে পড়তে যাচ্ছে? বিশ্লেষকদের মতে এই চুক্তির ফলে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরীয় অঞ্চল এক ভয়াবহ ভূ রাজনৈতিক রণক্ষেত্রে পরিণত হতে পারে, যার কেন্দ্রবিন্দুতে আটকে পড়বে বাংলাদেশ। একটু গভীরভাবে চিন্তা করুন। রাশিয়ার যুদ্ধ জাহাজগুলো যখন জ্বালানি নিতে বা মেরামতের জন্য ভারতের পূর্ব উপকূলীয় বন্দর যেমন বিশাখাপত্তনম বা আন্দামান দ্বীপপুঞ্জে নোঙর করবে, তখন আমেরিকার নজরদারি নিশ্চিতভাবেই এই অঞ্চলে বহুগুণ বেড়ে যাবে। আমেরিকা কোনোভাবেই চাইবে না যে তাদের ইন্দো প্যাসিফিক কৌশলের নাকের ডগায় রুশ নৌবাহিনী অবাধে ঘুরে বেড়ায়। এই ত্রিমুখী স্নায়ুযুদ্ধের সবচেয়ে বড় শিকার হতে পারে আমাদের বাংলাদেশ। বঙ্গোপসাগরে যদি ভারত, রাশিয়া বনাম আমেরিকা এবং চীনের আধিপত্য বিস্তারের এক নতুন কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ শুরু হয়, তবে বাংলাদেশের সমুদ্র সীমা তার নিজস্ব নিয়ন্ত্রণ হারাতে পারে। চীন বসে থাকবে না, তারা মিয়ানমারের কোকো আইল্যান্ড এবং অন্যান্য রুটে নিজেদের সাবমেরিন এবং রণতরীর আনাগোনা বাড়িয়ে দেবে। ফলে বঙ্গোপসাগর হয়ে উঠবে বিশ্বের অন্যতম বিপজ্জনক ফ্ল্যাশ পয়েন্ট। বাংলাদেশের অর্থনীতি মূলত তৈরি পোশাক রপ্তানি এবং আমদানি নির্ভর, যার পুরোটাই চলে সমুদ্রপথে। পরাশক্তিগুলোর এই পেশি শক্তি প্রদর্শনের কারণে যদি এই অঞ্চলে কোনো ব্লকের বা সামুদ্রিক অবরোধের পরিস্থিতি সৃষ্টি হয়, তবে বাংলাদেশের অর্থনীতি মুহূর্তের মধ্যেই মুখ থুবড়ে পড়বে। তাছাড়া রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রেও এই মেরুকরণ এক বিশাল বাধা হয়ে দাঁড়াবে, কারণ পরাশক্তিগুলো তখন নিজেদের স্বার্থ ছাড়া এই অঞ্চলের কোনো সংকটে মনোযোগী দেবে না। আমেরিকা হয়তো এই অঞ্চলে রাশিয়ার প্রভাব ঠেকাতে বাংলাদেশের উপর রাজনৈতিক ও সামরিক চাপ বৃদ্ধি করতে পারে। সেন্ট মার্টিন দ্বীপ বা বঙ্গোপসাগরের কৌশলগত উপস্থিতি নিয়ে পশ্চিমা বিশ্বে যে আগ্রহের গুঞ্জন রয়েছে, ভারতের এই রুশ নীতির কারণে সেই চাপ বাংলাদেশের উপর আরও তীব্র হতে পারে। ভারত তাদের নিজেদের স্বার্থে রাশিয়ার সাথে হাত মিলিয়েছে, কিন্তু এর খেসারত দিতে হতে পারে বাংলাদেশকে। তাছাড়া ভারতের মাটিতে 3000 রুশ সেনা এবং সামরিক সরঞ্জামের উপস্থিতি দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যকে পুরোপুরি পাল্টে দেবে। ভারত যদি এই সামরিক শক্তি ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোর উপর মনস্তাত্ত্বিক বা পরোক্ষ চাপ সৃষ্টি করার চেষ্টা করে, তবে বাংলাদেশের মতো দেশগুলোর জন্য স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। বাংলাদেশের এই চিরাচরিত নীতি আগামী দিনগুলোতে চরম পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছে। ভারত নিজেদের পরাশক্তি প্রমাণ করতে গিয়ে এই অঞ্চলে যে বারুদের স্তূপ তৈরি করছে, তার একটি ছোট স্ফুলিঙ্গ যদি ছিটকে আসে, তবে বাংলাদেশের জন্য তা সামলানো হবে এক বিশাল চ্যালেঞ্জ। আর আমি খুব তাড়াতাড়ি আসবো, তবে ওই আজকে যে অবস্থা করছে দেশটা কোথায় নিয়ে গেছে, সারা বিশ্বের কাছে আমরা একটা সম্মান ছিল, সমস্ত নষ্ট করে দিয়েছে। উন্নয়নের রোল মডেল ছিলাম আমরা, উন্নয়নের বিস্ময় ছিলাম, আজকে সেখানে ভিক্ষা করে চলতে হচ্ছে। ধার করতে করতে সবার মাথায় ঋণের বোঝা, অর্থনীতির ধ্বংস, সামাজিক নিরাপত্তা নাই, মানুষের জীবনের নিরাপত্তা নাই, নারী শিশু প্রতিনিয়ত নির্যাতিত, বয়োবৃদ্ধ তারা নির্যাতিত। এই নির্যাতন আর কত? ইনশাল্লাহ সবাই ধৈর্য ধরেন, আমি আছি, জনগণের পাশেই আছি, কারণ আমার তো আর কিছু চাওয়া পাওয়া নেই, আর হারাবারও কিছু নেই। এই বাংলাদেশের জনগণের জন্য আমার বাবা জীবন দিয়ে গেছেন, আমার মা, আমার ভাইয়েরা জীবন দিয়ে গেছে। আমি আমার সব কিছু ত্যাগ করে এসেছি বাংলাদেশের মানুষের জন্য এই কাজ করতে, এবং আমি করেছি, এটি দাবি করতে পারি। কিন্তু সেই ধ্বংস করলো এই তারেক, যুদ্ধাপরাধী, জামাত, বিএনপি এরা মিলে। তবে সবাই চেহারাটা চিনে নিল যে কারা কি করতে পারে।
তো আমি সবাইকে ধৈর্য ধরার জন্য আহ্বান জানাচ্ছি। ইনশাল্লাহ আমার দিন ফিরে আসবে, আর আমি আছি আপনাদের পাশে, যেখানেই থেকে যত দূরে থেকে আমি আছি। ক্ষমতা ছাড়ার পরে সম্ভবত এটাই সব থেকে বড় চপটাঘাত। এমন করে চপটাঘাত জাতীয়ভাবে আর পড়েনি। ক্ষমতা ছাড়ার পরে প্রচন্ড সমালোচনা, প্রচন্ড ট্রল, প্রচন্ড মানে গালিবাজির মানে মুখোমুখি হতে হয়েছে তাকে। নানাভাবে তার সরকারের সমালোচনা এবং তার সরকার যে দেশ বিক্রির চুক্তি আমেরিকার সঙ্গে করে গেছে, দেশে ধ্বংস করে গেছে, এমনকি মুখে ইসলামের নাম নিয়ে আমেরিকা থেকে শূকরের মাংস আমদানিতে বাংলাদেশ বাধা দিতে পারবে না, এরকম চুক্তিও যখন করে গেছে, তখন তার পক্ষের শক্তিগুলো বড় ধরনের বিপদে পড়ে গেছে। যারা ধর্ম নিয়ে বিভিন্ন সময় ব্যবসা করে, রাজনীতি করে, তারা এই শূকরের মাংসের চুক্তি নিয়েও প্রফেসর ইউনূসের বিরুদ্ধে একটি টু শব্দ করছে না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছিলেন যে প্রথম থেকে কার কথা বলছি। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূসের কথা বলছি। ভয়াবহ রকমের চপটাঘাত আজকে সরকার তাকে দিয়েছে, কিংবা সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা একটা বড় চপটাঘাত। প্রফেসর ইউনূস ক্ষমতা ছাড়ার মাত্র 2 দিন আগে নিজেই নিজেকে ভিআইপি ঘোষণা করেছিলেন এবং 1 বছরের জন্য ভিআইপি না ভিভিআইপি 1 বছরের জন্য এসএসএফ নিরাপত্তা, অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা, যে নিরাপত্তা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একমাত্র পেয়ে থাকেন, সেই নিরাপত্তা নিজের জন্য ব্যবস্থা করে গিয়েছিলেন। এবার সরকার তার সেই নিজেই নিজেকে ভিভিআইপি ঘোষণার মেয়াদ কমিয়ে দিল, কমিয়ে অর্ধেক করে দিল। অর্থাৎ তার মানে ক্ষমতায় থাকাকালীন নিজের করে নেওয়া সম্পদ সরকার এবার কেড়ে নিল। এই যে কেড়ে নেওয়া, এই কেড়ে নেওয়া এর চাইতে যদি মানে মানে অনেকে বলছেন যে এর চাইতে বোধহয় জুতার বাড়িও অনেক বেশি সম্মানজনক। কি হলো, সরকার কেন কেড়ে নিল, কি সিদ্ধান্ত হলো, এরপরে কি হবে? প্রফেসর ইউনূস কি এই মুহূর্তে দেশে আছেন নাকি দেশের বাইরে? তিনি খুব দ্রুতই কি তাহলে দেশ ত্যাগ করছেন, নাকি ভেতরে ভেতরে অন্য কোনো খেলা চলছে? গতকালকে পর্যন্ত আলোচনা ছিল যে প্রফেসর ইউনূসকে বিএনপি সরকার রাষ্ট্রপতি বানিয়ে দিচ্ছে, এরকম আয়োজন চলছে এবং সেটা আন্তর্জাতিক চাপে বিএনপি সরকার বাধ্য হচ্ছে। কিন্তু আজকেই পরিস্থিতি গেল একেবারে 360 ডিগ্রি উল্টে। চলুন আলোচনা করে বুঝে দেখার চেষ্টা করি প্রফেসর ইউনূস এর চাইতে বেশি অপমানিত হয়েছেন কিনা তার জীবদ্দশায়। প্রফেসর ইউনূসের ভিভিআইপি মর্যাদা মানে কেড়ে নিয়েছে অর্ধেক, মানে পুরোটা কেড়ে নেয়নি, একটু সম্মান জানিয়েছে সরকার। প্রফেসর ইউনূস নিজেই নিজেকে যে 1 বছরের জন্য ভিভিআইপি ঘোষণা করেছিলেন এবং এসএসএফ নিরাপত্তায় তিনি এখনো আছেন, 1 বছর ব্যাপী থাকবেন ক্ষমতা ছাড়ার পরে। অর্থাৎ তিনি ক্ষমতা ছেড়েছেন 17ই ফেব্রুয়ারি, মানে পরের বছর 2027-এর 17ই ফেব্রুয়ারি পর্যন্ত তিনি এই নিরাপত্তার বেষ্টনীর মধ্যে থাকবেন, এরকম বন্দোবস্ত করে গিয়েছিলেন।